হতে পারে এই সরকার শেষমেশ হয়তো আওয়ামী লীগের কাছে ক্ষমতা হস্তান্তর করতে পারে। এইটা হলো ডেঞ্জারাস, এইটা হলো বিপজ্জনক। মার্কিন যুক্তরাষ্ট্রে শক্তি দিয়ে এই সরকার টিকে থাকার একটা বাহানা দেখাচ্ছিল। মার্কিন সরকার এই সরকারকে আনছে, সেই মার্কিন সরকার 25-35% ট্যারিফ বসিয়ে দিয়েছে। শুধু না, বলছে এটা নিয়ে কোনো আলোচনা করবে না, এটা নিয়ে আলোচনার কোনো স্কোপ নাই, এটা হবে, তোমরা পালন করো, পালন করে আমেরিকার সঙ্গে ব্যবসা বাড়াও, আমেরিকাতে আসো, এখানে ব্যবসা বাণিজ্য করো, অথবা আমেরিকার দ্রব্যের ট্যারিফ কমাও। যদি এছাড়া অন্য কারোর সঙ্গে কথা বলো, এমনকি কারোর সঙ্গে কথা বলতে যাও, তাহলে পানিশমেন্ট দিবে সে। নির্বাচনে আসার মতো প্লেয়ার ভাই, এনসিপি ভাই, ছোট ভাই, তোমরা এখনো হও নাই। তোমরা এখনো আন্দোলনের তোমরা বড় ফ্যাক্টর, 100 বার মানি। হামলা মামলা মব জাস্টিস এগুলা করার জন্য তোমরা উস্তাদ, এগুলোর মধ্যে তোমাদের কোনো সামনে কেউ দাঁড়াতে পারবে না। কিন্তু নির্বাচনের মাঠে তোমরা এখনো নস্যি। তোমরা জেলায় জেলায় ঘুরে বেড়াচ্ছ, দেখতেছো না কতজন লোক তোমাদের সঙ্গে আসতেছে, কতজন লোক তোমার সঙ্গে যাচ্ছে। তারপরে শুরু করছো কাঁঠাল খাইয়া। কাঁঠাল খাইয়া তোমরা যদি করো, তারপরে ভারতের সীমান্তে গিয়ে ভারতকে তোমরা থ্রেট করো, তবে আমি মনে করি, আমার বিশ্বাস, শফিকুল আলম সাহেব দেশে একটা গৃহযুদ্ধ বাঁধানোর জন্য পায়তারা করতেছেন। বিষয়টি বিভ্রান্তিকর, কারণ নির্বাচনের প্রস্তুতি নেওয়া, নির্দেশ দেওয়ার দায়িত্ব হলো উপদেষ্টা পরিষদের, এবং টু বি প্রিসাইজ উপদেষ্টা, প্রধান উপদেষ্টা মহোদয়ের দায়িত্ব না। কারণ মন্ত্রীরা কিন্তু প্রধান উপদেষ্টা অধীনস্থ না, কোন মন্ত্রণালয়ে প্রধান উপদেষ্টার অধীনস্থ না। তারা সবাই তাদের স্ব জায়গাতে তাদের ডিসিশন মেকিং, যেই সিদ্ধান্তগুলো মন্ত্রী পরিষদের দরকার বা উপদেষ্টা পরিষদ দরকার, সেগুলা প্রধান উপদেষ্টা অফিসে পাঠানো হয়। কারণ যেহেতু প্রধান উপদেষ্টা পরিষদের সভাপতিত্ব করেন। তারপরে দেখেন শফিকুল আলম কি বলেছে, ডিসেম্বরের মধ্যে নির্বাচনের প্রস্তুতি নেওয়ার ব্যবস্থা করেছে, এবং আরো পরিষ্কার করে বলেছে রোজার আগে যেন নির্বাচন হয়। মিস্টার গাধা উনি জানেন না যে 17ই ফেব্রুয়ারি থেকে রোজা শুরু হবে। 17ই ফেব্রুয়ারি 2026 সন থেকে রোজা শুরু হবে, বা বড় 18 ফেব্রুয়ারি হতে পারে, যদি কোনো কারণে চাঁদ উঠতে দেরি করে। সেখানে 31শে ডিসেম্বরে প্রস্তুতি নিলে পরে আর বাকি থাকে, তাও স্বরাষ্ট্র মন্ত্রণালয় প্রস্তুতি নেবে, নির্বাচন কমিশন না। তার মানে 31 তারিখে যদি প্রস্তুতি আরো নেয়, হাতে থাকতেছে মাত্র 47 দিন। 47 দিনের মধ্যে কি নির্বাচন করা সম্ভব? এই যে বিভ্রান্তিকর বক্তব্য, এবং এই বক্তব্যের উপর দেখলাম রাজনৈতিক দলগুলো রিয়েক্ট করেছে। জামাতে ইসলাম বলছে যে তারা সবসময় নির্বাচনের জন্য প্রস্তুত, আবার বলছে যে সংস্কার হইতে হবে, বিচার হইতে হবে। আচ্ছা, এখন যদি মনে করেন, আমি তাত্ত্বিকভাবে বলছি, যে সরকার বললো যে আমি সকল বিচার 7 দিনের মধ্যে করে ফেলবো, সবাইকে ফাঁসি দিয়ে দেবো। আরেকটা এখানে ইফ বাট আছে, আমি আপনাকে একটু মনে করিয়ে দিই। শফিকুল আলম সাহেব বলছেন ওই সংবাদ সম্মেলনে যে প্রধান উপদেষ্টা বলেছেন নির্বাচন ফেব্রুয়ারি অথবা এপ্রিলে হবে। মানে এখনো সেই এপ্রিলের জায়গাতে আছেন, এবং বিএনপি যে সঙ্গে যে লন্ডন বৈঠক প্রধান উপদেষ্টা, সেখানে স্পষ্ট বলা হয়েছিল, যদিও ওখানেও ইফ বাট কিন্তু ছিল, যে সব প্রস্তুতি সম্পূর্ণ হলে ফেব্রুয়ারিতে নির্বাচন। আবার এখানে এসে আবার সে 7 এপ্রিল, মানে সবকিছু নিয়ে কি একটা গুগলি খেলা হচ্ছে। দেখেন, আমি তো গ্রামের মানুষ, আমার বাংলা শব্দের মধ্যে কতগুলা অত্যন্ত সুন্দর শব্দ চলে আসে, যে শব্দগুলো আবার অন্যের গায়ে ভালো লাগবে না। আমি সুন্দর সুন্দর শব্দগুলো ব্যবহার করতে চাই না। তবে আমি বলবো যে এই যে জাতিকে বিভ্রান্ত করা হচ্ছে, এবং সে বিভ্রান্তকর বক্তব্যের মধ্যে সে নির্বাচন নিয়ে একটা হেয়ালি করছে, এতে জাতিকে একটা বিভ্রান্তি থেকে ঠেলে দেওয়া হচ্ছে। আপনাকে আমি বলেছিলাম, গত তারিখেও একটা আলোচনায় বলেছিলাম, যে রাষ্ট্রটাকে, জনগণকে একটা বিভ্রান্তি দিকে ঠেলে দেওয়া হচ্ছে, একটা ভয়াবহ অবস্থার দিকে ঠেলে দেওয়া হচ্ছে। সে জানান দিল 17,000 পুলিশ নেওয়া হয়েছে। 17,000 পুলিশ কবে নিলেন, তাদের প্রশিক্ষণ কত মাসের, কোথায় প্রশিক্ষণ হচ্ছে, এ ব্যাপারে কোনো বক্তব্য নাই। 17,000 পুলিশ, কোস্টগার্ড এবং বিডিআর সদস্য সম্পদ, বিজিবি সদস্য, তাদেরকে ডিসেম্বরের মধ্যে সব ধরনের প্রশিক্ষণ দিয়ে প্রস্তুতি নেয়ার। এটা হলো নতুন নিয়েছে বললো। এখন তো
নতুন নিয়েছে, নতুন কবে নিলেন, কোথায় নিচ্ছেন, কয় মাসে প্রশিক্ষণ দিচ্ছেন, কি প্রশিক্ষণ দিচ্ছেন? যেখানে মারণাস্ত্র ব্যবহার করা যাবে না সেখানে প্রশিক্ষণের কি আছে? আর সেখানে 7 দিন প্রশিক্ষণ যথেষ্ট। আইন কানুন নিয়ম নীতি পড়ায় দেওয়া বা পুলিশকে খালি হাতে হাঁটা একটা মানে করা। তারপরে আমাদের ছোট ভাই এনসিপি যাকে আমরা বলছি তাকে আমরা নার্সিং করতে চাই, তাদেরকে আমরা তৈরি করতে চাই, তাদেরকে আমরা আগামী রাজনৈতিক ভাবে তৈরি করতে চাই। তাদের সব বিষয়ে একবারে কথা বলাটা ঠিক হচ্ছে না। নির্বাচনে আসার মতো প্লেয়ার ভাই এনসিপি ভাই, ছোট ভাই, তোমরা এখনো হও নাই। তোমরা এখনো আন্দোলনের তোমরা বড় ফ্যাক্টর, 100 বার মানি। হামলা মামলা মব জাস্টিস এগুলা করার জন্য তোমরা উস্তাদ, এগুলোর মধ্যে তোমাদের কোনো সামনে কেউ দাঁড়াতে পারবে না। কিন্তু নির্বাচনের মাঠে তোমরা এখনো নস্যি। তোমরা জেলায় জেলায় ঘুরে বেড়াচ্ছ, দেখতেছো না কতজন লোক তোমাদের সঙ্গে আসতেছে, কতজন লোক তোমার সঙ্গে যাচ্ছে। তারপরে শুরু করছো কাঁঠাল খাইয়া। কাঁঠাল খাইয়া তোমরা যদি করো, তারপরে ভারতের সীমান্তে গিয়ে ভারতকে তোমরা থ্রেট করো, তবে আমি মনে করি, আমার বিশ্বাস শফিকুল আলম সাহেব দেশে একটা গৃহযুদ্ধ বাঁধানোর জন্য পায়তারা করতেছেন, এবং গৃহযুদ্ধটা হবে সম্পূর্ণ ভারতের ইন্ধনে, ভারতের প্ররোচনায়, ভারতের স্বার্থে। কারণ শেখ হাসিনাকে আবার বাংলাদেশে পুনর্বাসিত করতে হলে বাংলাদেশে একটা বড় ধরনের গন্ডগোল দরকার। একটা বড় ধরনের গন্ডগোল হলেই শেখ হাসিনা সেখানে প্রবেশ করতে পারবে এবং তাকে বসানোর জন্য সহজ হবে। এখন এগুলা বললে আমাদেরকে বলে না আওয়ামী লীগের দালাল। আমরা নিজেরা তাই হয়। আমি যদি একটু প্রশ্ন করি, যদি তাই হয়, ভারত এটি চাইছে বা শেখ হাসিনা এস্টাবলিশমেন্টের যে প্রয়োজন, তাহলে এটা যদি অন্য সবাই বুঝতে পারে, এটা কি শফিকুল আলম সাহেবরা বুঝতে পারছেন না যে তারা কোন ফাঁদে পা দিচ্ছে এবং যে মব ভায়োলেন্সের সৃষ্টি হচ্ছে, একটা অস্থিতিশীল অবস্থা, চরম একটা অস্থিতিশীল অবস্থা, তাতে তো সেই দিকে আপনি যেটা মন্তব্য করছেন যে গৃহযুদ্ধের দিকে যাচ্ছে দেশ, তারা তো সেদিকেই নিয়ে যাচ্ছে। তাহলে তারা কেন একটু বুঝতে পারছেন যে এই অবস্থার সৃষ্টি হলে, এরকম একটা আনরেস্ট তৈরি হলে তাতে তৃতীয় পক্ষর সুবিধা হবে? খুব সুন্দর কথা বলেছেন। তৃতীয় পক্ষটা কে? আপনি যেটা কথা বলছেন, তৃতীয় পক্ষ যদি আমার পক্ষ হয়ে থাকে, তৃতীয় পক্ষ যদি আমার পক্ষ হয়ে থাকে, আমি যদি চাই তৃতীয় পক্ষ আসুক, তৃতীয় পক্ষ আসলে আমি সেফ থাকবো, আমি সেফ এক্সিট পাবো। কারণ যেহেতু প্রথম, একটু ক্লিয়ার করুন। এখন মনে করেন যদি আজকে দুইটা পক্ষে বিবাদ লাগে, দুজনে কেউ আমার পক্ষে না, ধরুন আওয়ামী লীগ বিএনপি আমার পক্ষে না, জামাত বা এনসিপি আমার পক্ষে না, তাহলে এই দুই পক্ষের যে জয়লাভ করুক তাতে আমার কি লাভ হবে, আমার কি ফায়দা হবে? অথচ আমি যদি দুই পক্ষকে লাগিয়ে দিয়ে যদি আমি তৃতীয় পক্ষ আওয়ামী লীগকে লাভবান করতে পারি, তাহলে আওয়ামী লীগ আমাকে রক্ষা করবে। সিম্পল খেলা, ইট ইজ সিম্পল খেলা, ইট ইজ সিম্পল খেলা। কারণ আমি তখন বলতে পারবো যে ভাই তোমাকে তো আমি আনছি। দেখেন 3টা ঘটনা খুব দ্রুত ঘটে গেছে গত কয়েক মাসে। একটি ঘটনা হলো এই সরকার কোনো ভালো বাজেট দিতে পারে নাই, জনগণের প্রত্যাশা অনুযায়ী বাজেট দিতে পারে নাই। দ্বিতীয়ত মনের উপরে খাড়ার ঘা, মার্কিন যুক্তরাষ্ট্রে শক্তি দিয়ে এই সরকার টিকে থাকার একটা বাহানা দেখাচ্ছিল। মার্কিন সরকার এই সরকারকে আনছে, সেই মার্কিন সরকার 25-35% ট্যারিফ বসিয়ে দিয়েছে। শুধু না, বলছে এটা নিয়ে কোনো আলোচনা করবে না, এটা নিয়ে আলোচনার কোনো স্কোপ নাই, এটা হবে, তোমরা পালন করো, পালন করে আমেরিকার সঙ্গে ব্যবসা বাড়াও, আমেরিকাতে আসো, এখানে ব্যবসা বাণিজ্য করো, অথবা আমেরিকার দ্রব্যের ট্যারিফ কমাও। যদি এছাড়া অন্য কারোর সঙ্গে কথা বলো, এমনকি কারোর সঙ্গে কথা বলতে যাও, তাহলে পানিশমেন্ট দিবে সে। এখানে আপনি দেখেন এইভাবে চাপের মুখে কেন রাখছে এই সরকার? তো মার্কিন সমর্থনেই টেকে আছে, এটা ওপেন সিক্রেট। এখন এটা মার্কিন সমর্থনে, বাইডেনের সমর্থনে আসছিল, বাইডেনের ডেমোক্রেটদের সমর্থনে আসছিল। যেমন আপনি বলছেন ট্রাম্প প্রশাসন এই সরকারকে পূর্ণ সমর্থন দিচ্ছে না। কেমনি করবে? ট্রাম্পের এগেইনস্টে ইউনূস সাহেব চাঁদা দিয়েছে, হিলারি ক্লিনটনের নির্বাচন করেছে, সে ডেমোক্রেটদের সঙ্গে তাদের উঠা বসা, হিলারি ক্লিনটন বা ক্লিনটনের সঙ্গে তার উঠা বসা। সে ট্রাম্প তো জাত শত্রু, সে কেন দিবে? আপনি দেখেন নিউ ইয়র্কের এখানে রাজনীতির মধ্যে চর্চা থাকে এই ধরনের হিসেব, মার্কিন মূল্যকেও কি এই ধরনের হিসাব তারা রাজনীতির ক্ষেত্রে বিবেচনায় রাখে? ওরা তো মানুষ। আপনি দেখেন না ট্রাম্প কি বলছে, সে ওই যে মেয়র, যে জনপ্রিয় মেয়র হয়ে যাচ্ছে নিউ ইয়র্কে, তাকে আমেরিকাতে বের করে দেবে।
সে কি বলছে? পরিষ্কার বলছে তাকে আমেরিকাতে ডিপোর্ট করে দেবে। কেন? দিস ইজ ট্রাম্প। ট্রাম্প কেন ট্রাম্প কেন ডিসক্লোজ করে দিল যে ইউএসএআইডি টাকা দিয়া এই সরকারকে রিজিম চেঞ্জ করানো হয়েছে? এই টাকাগুলো তো এখনো আছে। টাকাগুলো কারা পাচ্ছে? এগুলা কি বেরিয়ে আসবে একদিন? আসতে হবে না? কাজে আমি বলছি যে বিএনপি তার প্রপার ট্র্যাকে আছে, ধৈর্য ধরাটা সঠিক। যেটা হতে পারে এই সরকার শেষমেশ হয়তো আওয়ামী লীগের কাছে ক্ষমতা হস্তান্তর করতে পারে। এটা হলো ডেঞ্জারাস, এটা হলো বিপজ্জনক। আওয়ামী লীগের কাছে সরকার এমন একটা অবস্থা তৈরি করতে পারে যে সরকার আওয়ামী লীগকে ক্ষমতায় আসার পথ প্রশস্ত করে দিতে পারে। আপনি যেটা বলছেন আওয়ামী লীগের পপুলার, কারণ আপনি বললেন যদি বিএনপি যদি ক্ষতিগ্রস্ত হয়, বিএনপি যদি ক্ষতিগ্রস্ত হয় তাহলে কে লাভবান হবে? আচ্ছা, বিএনপি ক্ষতিগ্রস্ত হলে কি এনসিপি লাভবান হবে? বিএনপি ক্ষতিগ্রস্ত হলে কি জামাত লাভবান হবে? বিএনপি ক্ষতিগ্রস্ত হলে কি ওই ইসলামী দল লাভবান হবে? অবশ্যই না, অবশ্যই না। কারণ এই সবগুলা দলে ইসলামী ভাবাপন্ন, এই সবগুলা দলে ইসলামকে প্রাধান্য দেয়। একমাত্র আওয়ামী লীগ ধর্মনিরপেক্ষ। তার মানে এখানে যদি ক্ল্যাশ হয়, এখানে যদি সংঘাত হয়, এদের মধ্যে যদি কলহ সৃষ্টি হয়, তাহলে খুবই স্বাভাবিকভাবে আওয়ামী লীগ সামনে আগায় যাবে। আমার তো মনে হয় ডক্টর ইউনূস সাহেব এবং শফিক সাহেব এবং তারা এই 2-4 জন, সবাই না, অত্যন্ত পরিকল্পিত ভাবে, যেহেতু আমেরিকার সঙ্গে তার হাত নাই, আমেরিকা তাকে জায়গা দিচ্ছে না, সে ভারতকে শেল্টার পাওয়ার জন্য, ভারতের মাধ্যমে চলে যাওয়ার জন্য। কারণ এই যে জানেন, বাংলাদেশকে পালাইতে হলেও ভারত লাগবে, বাংলাদেশে থাকতে হলেও ভারত লাগবে। মায়ানমার তো আপনি বলবো না, আরাকান আর্মি তো আপনাকে আরো টুকায় টুকায় মারবে, ওরা আরো কঠোর। ওই 71 সালের অবস্থা না যে তখন আপনি ওদিক দিয়ে পালায় যাবেন। মুসলিম লীগেরা পালায় গেছিল, ওদিকে জামাতরা পালায় গেছিল, এখন তো ওই পথ বন্ধ। কাজে এই সরকার দেখেন, জাপান থেকে ঘুরে আসছেন লবডঙ্গা, আজ পর্যন্ত কিছু আসে নাই, জাপানে কোনো ইনভেস্টমেন্ট আসে নাই। আপনি চীনের থেকে আসছেন, চীন এখন পর্যন্ত কিছু বলতেছে না। চীন এখন দহরম মরম করতেছে বিএনপির সঙ্গে, কথাবার্তা বলতেছে বিএনপির সঙ্গে। আপনি আমেরিকাকে বলছিলেন পোর্ট দিবেন, দিতে পারেন নাই। আপনি আমেরিকান বলছিলেন সেন্ট মার্টিন দিবেন, দিতে পারেন নাই। আপনি আমেরিকান বলছিলেন লোবিং জাতিসংঘ বলছিলেন করিডোর করে দিবেন, দিতে পারেন নাই। তার উপরে পাইছেন 35% ট্যারিফ। তারপরে এখন ইন্ডিয়ার থেকে যদি এই যে পানি আসা আবার শুরু হবে, এখন আবার পানিতে ভাসাবে। এখন ইতিমধ্যে নেপালে প্রচন্ড বৃষ্টি হয়েছে, সবকিছু ভেঙে যাচ্ছে। সেই পানি তো আমাদের বাংলাদেশে আসবে, নেপালের পানি, হিমালয়ের পানি তো বাংলাদেশে আসবে, আর গেট গুলা খুলে দিলে খুব তাড়াতাড়ি আসবে। তার মানে ভারত তোষণ নীতি তো এই সরকার শুরু করে দিয়েছে। এই সরকার যদি সেটা না করতে পারে, ভারতকে হাতে না রাখতে পারে, তো বাংলাদেশ পালাতেও পারবে না। পালাবে কোন দিক দিয়ে? কোন রাস্তায় তো খোলা নাই। ফলে বর্তমান সরকার অত্যন্ত সুপরিকল্পিত ভাবে ভারত তোষণ নীতি পালন করতেছে। তারা বিএনপির কাছে হাত জোর করে তারেক রহমান সাহেবকে হাতে পায়ে ধরে আপাতত ঠান্ডা রাখছে। এখন আবার শফিকুল আলম সাহেব কনফিউজিং বক্তব্য দিয়েছেন, ডিসেম্বরের মধ্যে প্রস্তুতি। আবার আপনি বলছেন ডিসেম্বরের মধ্যে নির্বাচন হবে। যা যা ভাবে, প্রথম সিদ্ধান্ত নিতে হবে এই সরকারের মেয়াদ কত দিনের, এই সিদ্ধান্ত নিতে হবে। এই সরকার বলতে হবে আগামী এই মাস থেকে এই বছর পর্যন্ত আমরা, এইটা বলার পরে নির্বাচন কমিশন নড়ে চড়ে বসবে। সেখানে যদি হাতে সময় থাকে তাহলে বলবে যে হ্যাঁ আমি ঠিক আছে এই সময়ের মধ্যে নির্বাচন প্রস্তুতি নিতে পারবো। আর যদি হাতে কম সময় থাকে তাহলে তারা বলবে না আমাকে আরো 2 মাস, আরো 3 মাস সময় দেন। তাহলে সবার আগে ডক্টর ইউনূস সাহেবকে নির্ধারণ করতে হবে উনার মেয়াদ কতদিন, উনার মেয়াদটাকে টার্মিনেট ডেট কবে। উনি যদি বলেন যে আমি 31শে ডিসেম্বরের মধ্যে সরকারের মেয়াদ শেষ হয়ে যাবে, তাহলে 31শে ডিসেম্বর থেকে পরবর্তী 3 মাসের মধ্যে নির্বাচন করতে হবে। যেহেতু উনি এই সংবিধানের মধ্যে শপথ নিয়ে উনি হয়েছেন, হবে না, হতে হবে নভেম্বরের 30 তারিখের মধ্যে সরকার ঘোষণা করতে হবে তার মেয়াদ শেষ। এই সরকার মেয়াদ শেষ না পর্যন্ত এই সমস্ত ভাউতাবাজি করা ঠিক হচ্ছে না। প্রধান উপদেষ্টা অফিস থেকে যদি ভাউতাবাজি করা হয় তাহলে জনগণ যাবে কোথায়? জনগণের যাওয়ার কোথায়? আমি মেজর আক্তার তো ফ্যাক্টর না, আমার জীবনের দাম একটা মাত্র বুলেট, এটা আপনি যে কোনো সময় ব্যবহার করতে পারেন। এটা খুব মূল্যহীন একটা জীবন আমার, এটা না। আমরা জি শেষ করুন। তাহলে আপনি চিন্তা করেন জাতিটা কোথায় নিয়ে যাচ্ছেন, আপনার ভবিষ্যৎ কি? আপনি এত বড় যে নোবেল বিজয়ী হয়ে আজকে যদি আপনি মুর্শির মতো অবস্থা আপনার হয়,
মিশরের মুরসির কি অবস্থা হয়েছে দেখেন, সেই অবস্থা যদি হয় তাহলে আপনি কোথায় যাবেন? ইতিমধ্যেই কিন্তু গ্রামে গঞ্জে এই ধরনের অবস্থা হওয়ার সম্ভাবনা আছে। ইতিমধ্যেই কিন্তু বাংলাদেশ সেনাবাহিনী গ্রাম পর্যায়ে নড়ে চড়ে বসছে। গ্রামের খবর রাখেন কিনা জানি না, তারা বিভিন্ন জায়গায় জায়গায় নতুন করে ক্যাম্প স্থাপন করতেছে। আমি জানি না এটা কিসের আলামত, আপনার খবর নিয়ে দেখেন। সেনাবাহিনীকে তো এতদিন এক জায়গায় বসে রাখা যাবে না, তারা তো একটা বেগমান ফোর্স। তারা যে অবস্থান পরিবর্তন করতেছে, বিভিন্ন জায়গায় জায়গায় গ্রামে গঞ্জে যাচ্ছে, বিভিন্ন জায়গায় ক্যাম্প ছড়াচ্ছে, এটা নিশ্চয়ই কোনো না কোনো কিছু পূর্ব প্রস্তুতি থাকতে পারে। হয়তো সেনাবাহিনীকে জানিয়ে দেওয়া হয়েছে ডিসেম্বরের মধ্যে প্রস্তুতি নিয়ে রাখেন, নির্বাচন হবে, তাই হয়তো আইন শৃঙ্খলার উন্নতি করার জন্য 2-3 মাস আগে ড্রাইভ দিতে হবে। হয়তো এই বর্ষাকালে হয়তো বন্যা টন্যার মানুষের ক্ষতিগ্রস্ত হবে, হয়তো সেনাবাহিনীকে আরো একটু জনগণের কাছে আগায় রাখা হচ্ছে, যাতে বন্যা হইলে যাতে তাদেরকে সহায়তা করতে পারে, সাহায্য করতে পারে। কাজে বিষয়গুলোকে এইভাবে ধরে নেবো, আমরা শুধু এইভাবে ধরে নেবো নাকি এর পাল্টা কিছু ভাববার অবকাশ আছে যেটা বলছিলেন? আমি সবকিছু পজিটিভ ভাবি। আচ্ছা, আমার প্রশ্ন হচ্ছে আপনি বলছেন যে আমি ভাইয়া বলি, আমি যদি বাধ্য না হই আমি কিন্তু কামড় দিই না, আমি চুমা দিই। জি, সেটা হওয়া উচিত। আমরা প্রায় শেষ পর্যায়ে, আপনি যেটা বলছেন যে ভারতের প্ররোচনায় বর্তমান সরকার এখন বাধ্য হচ্ছে অনেক কিছু করতে, হয়তো একটা চরম অস্থির অবস্থা কিংবা ভয়াবহ দিকে কিংবা গৃহযুদ্ধের মতো পরিস্থিতি তৈরি করতে পারে। এটা করে তাদের আসলে লাভ কি? তারা শুধুমাত্র সেফ এক্সিটের জন্য এটা করছে, আর এটা ছাড়া কি তাদের সেফ এক্সিটের আর কোনো পথ নেই? কোথায় পথ আছে বলেন? আগামীতে সরকার গঠন করার সম্ভাবনা এখন পর্যন্ত যার ম্রিয়মান, যা কিছুটা আছে সেটা বিএনপি। বিএনপির সঙ্গে তুমি তাহলে বসতে হবে। আর বিএনপি যদি নির্বাচনে আসার কথা বলে এবং বিএনপির সঙ্গে কথা বলে নির্বাচন দিতে যায়, তাহলে ধরে রাখেন, স্পষ্ট ধরে রাখেন, জামাত মানবে না, এনসিপি মানবে না, তাহলে নির্বাচন হবে না। তা নির্বাচন করতে হলে উনি সবাইকে নিয়ে ঐক্যতে আসতে হবে, তো ঐক্যমত সম্ভব হবে না। এখন সম্ভব যখন হবে না, সম্ভব যখন হবে না, তখন উনি কারো না কারো শক্তিতে নির্বাচনের তারিখ ঘোষণা করে দেবে, এবং সেই শক্তি বলে তখন আওয়ামী লীগও নির্বাচনে চলে আসবে, স্বতন্ত্র নামে হোক, আওয়ামী লীগের নামে হোক, এবং তখন ওই নির্বাচনে আর জামাত এবং এনসিপি কোনো ফ্যাক্টর হবে না। তখন খেলাটা হবে আবার আওয়ামী লীগ ভার্সেস বিএনপি, বাকিরা আবার তাদের দলভুক্ত চলে যাবে, এবং সেখানে ভারত একটা বড় রোল প্লে করবে। আপনারা দেখেন, ট্যারিফে ভারতের ট্যারিফ বাড়ানো হয় নাই। আমাদের মতো গরিব দেশে 35%, আর ভারতের 20%, ভিয়েতনামের 20%। এখান থেকে বোঝার চেষ্টা করেন, ভারতকে দেওয়া হচ্ছে 20% ট্যারিফ শুল্ক, আমাদেরকে দেওয়া হচ্ছে 35%। ভিয়েতনামকে, আমাদের প্রতিযোগী গার্মেন্টসের সবচেয়ে বড় প্রতিযোগী হলো ভিয়েতনাম, সেই ভিয়েতনামকে দেওয়া হয়েছে 20%, আমাদেরকে দেওয়া হয়েছে 35%। এখান থেকেই বোঝার চেষ্টা করেন মার্কিন সরকারের, ট্রাম্প সরকারের, ট্রাম্প প্রশাসনের দৃষ্টিভঙ্গি আমাদের প্রতি কি। তারা আমাদের পক্ষে না বিপক্ষে, আমাদের সরকারের ভালো চায় না বিপক্ষে চায়। এখানে নির্বাচন ছাড়া কোনো পথ নাই, সরকার নির্বাচন ছাড়া কোথাও যেতে পারবে না। নির্বাচন সরকার দিতেই হবে, আর না হলে ক্ষমতা ছেড়ে পালাতে হবে। আমরা চাই না এই সরকার ক্ষমতা ছেড়ে পালাক, তার নির্বাচন দিতেই হবে। এই নির্বাচন দিতে হলে যত দেরি করবে ততই নির্বাচনটা আওয়ামী লীগের পক্ষে যাবে, ততই নির্বাচনে ভারতের প্রভাব বাড়বে, ততই নির্বাচনে যতই আমরা ভারতকে গালাগালি করব, যতই ভারতের বিএসএফ কে খুনি বলবো, ততই আমাদের বিরুদ্ধে ভারতীয় জনমত তৈরি করতে ভারতীয় সরকারের জন্য ভালো হবে। ভারতীয় সরকার বলতে পারবে যে বাংলাদেশের রাজনৈতিক দলগুলো আমার বিএসএফ কে খুনি বলতেছে, এখন আমরা কি করব? অবশ্যই ভারতীয় জনমত আমাদের পক্ষে আসবে না, অবশ্যই ভারতের জনগণ মোদী সরকারের পক্ষে যাবে, অবশ্যই মমতা ব্যানার্জির পক্ষে যাবে। তারা যদি আমাদের বন্ধু না হয়, আমার প্রতিবেশী যদি আমার বন্ধু না হয়, আমি তালা মেরে নিরাপদ থাকতে পারবো না, বাড়িতে দল তুলে নিরাপদ থাকতে পারবো না। আমার নিরাপদ থাকতে হলে আমার প্রতিবেশীর সঙ্গে আমার একটা ওয়ার্কিং সম্পর্ক রাখতে হবে, গুডউইল না হোক, ভালো না হোক, কিন্তু একটা ওয়ার্কিং সম্পর্ক রাখতে হবে। এই ধরনের বক্তব্য দিয়া, সীমান্তে এসে বক্তব্য দিয়া ওয়ার্কিং পরিবেশ হবে না। ভারত খেপলে কিছু হবে না, আমি জানি, জনগণ আছে, এই 20 কোটি মানুষ আমরা আমাদেরকে রক্ষা করতে পারবো, কিন্তু আমরা শান্তিতে থাকতে পারবো না।